অখণ্ড ভারতের নীল নকশা ও মুখোশ পরা গণশত্রুদের দাস্যবৃত্তি। এবং সর্বশেষ জানাবো জুলাই গণ অভ্যুত্থানের শহীদের গ্যাজেট প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অখণ্ড ভারতের নীল নকশা এবং মুখোশ পরা গণশত্রুদের দাস্যবৃত্তি। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার লক্ষ্য ও ভূমিকা এখন জাতির সামনে খোলাসা হয়ে গেছে। শেখ হাসিনার পরিবার শুধু বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাকেই ধ্বংস করেননি, তিনি আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে একটি মাফিয়া গ্যাংয়ে পরিণত করেছিলেন। মূলত সেই 50-এর দশকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে যে নতুন আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল, তখন থেকেই আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে ভারতের সহযোগিতায় পাকিস্তানের মসনদ দখল কিংবা পাকিস্তান ভাঙার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের মিশন নিয়ে কাজ করেছিল। স্বাধীনতার 53 বছর পেরিয়ে এসে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের পতনের পর ভারতীয় এজেন্ট হিসেবে শেখ হাসিনার ভূমিকা জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী গুরুতর প্রোপাগান্ডায় লিপ্ত শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির পালিত গণমাধ্যম কর্মীদের নানা বক্তব্য ও প্রচারণার ধরন থেকে তাদের সম্পর্কে বাংলাদেশের জনগণের দ্বিধার সংশয় কেটে গেছে। এই প্রজন্ম নিজের উপলব্ধিতেই বুঝে গেছে ভারতীয়রা আমাদের সাথে শত্রুর মতো আচরণ করছে। 16 ডিসেম্বরে এবারের বিজয় দিবসে নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধে লাখো শহীদের কথা অগ্রাহ্য করে 71-এর বিজয়কে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় বলে উল্লেখ করে যে বাণী দিয়েছিল, তাতে আমাদের নতুন করে বিস্মিত বা ব্যথিত হওয়ার কিছুই নেই। তারা কখনোই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। আন্তর্জাতিক সব কনভেনশনে বিশ্ব সম্প্রদায়ের সাথে বাংলাদেশের গৌরবজনক অংশগ্রহণ ও ভূমিকা, সারা বিশ্বে বাংলাদেশের বিশাল ডায়াসপোরা এবং আঞ্চলিক অর্থনীতিতে বাংলাদেশের অভাবনীয় সম্ভাবনাকে ক্লেমোফেস করে এর সব রাজনৈতিক অর্থনৈতিক শক্তি শুষে নিয়ে করদ রাজ্যে পরিণত করতে আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্য ও গণভিত্তিকে কাজে লাগিয়ে ভারতীয় স্বার্থের 16 কলা পূর্ণ করা হয়েছিল। বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালে শেখ মুজিব গ্রন্থে ভারতীয় লেখক কালিদাস বৈদ্য সাক্ষ্য দিয়েছেন, তিনি এবং আরও কতিপয় গোয়েন্দা এজেন্ট কিভাবে শেখ মুজিবকে দিয়ে ভারতীয় স্বার্থ হাসিলের রাজনৈতিক সাংস্কৃতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের অঙ্গীকার থেকে বিজিত হয়ে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার অপরাধে শেখ মুজিব মুক্তিযোদ্ধার সামরিক অফিসারদের হাতে নিহত হওয়ার পর বিদেশে থাকার শেখ হাসিনাকে ভারত পরবর্তী টার্গেট হিসেবে গ্রহণ করে দিল্লিতে রেখে তাকে বিশেষভাবে মগজ ধোলাই সহ রাজনৈতিক প্রশিক্ষণ দিয়েছিল। ভারতের বিশেষ গোয়েন্দা কর্মকর্তা অজিত দোভাল সেই 70-এর দশক থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার গাইড হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বাংলাদেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা একটি অস্বাভাবিক ব্যাপার। এদেশের মানুষের গণতান্ত্রিক ও ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ এবং হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনার ঐতিহ্যকে ধসিয়ে দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় ভারতের বা বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সম্ভব ছিল না। এজন্য 71-এর ভুল ন্যারেটিভ জাতীয় ঐক্যের বদলে অনৈক্য, বিভেদ, সংঘাত ও নির্মূলের রাজনৈতিক বয়ান চালু রাখার কোনো বিকল্প ছিল না। গণমাধ্যমের স্বাধীনতা হরণ, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, হাজার হাজার মানুষকে গুম, খুন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার হুলিয়া জারির সাথে সাথে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে নিবর্তনমূলক আইসিটি আইন জারি করে সব পথ সব মুখ বন্ধ করে মেরুদণ্ড হিম করা একটি ভয়ের সংস্কৃতি চালু করে শেখ হাসিনার ক্ষমতা, ভারতীয় আধিপত্য ও লুণ্ঠন টিকিয়ে রাখার সর্বাত্মক পন্থা অবলম্বন করা হয়েছিল। শেখ হাসিনার পিতা যেমন আজীবন ক্ষমতায় থাকার আইনগত বন্দোবস্ত পাকা করেও টিকে থাকতে পারেননি, সেই অভিজ্ঞতার আলোকে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে প্রথমেই সম্ভাব্য সব প্রতিরোধ ভেঙে দেওয়ার কূটকৌশল গ্রহণ করা হয়। ভারতীয়রা ভালো করে জানত, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আধিপত্যবাদী আগ্রাসনের প্রশ্নে এদেশের দেশপ্রেমিক ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীর ঐক্য ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সামরিক বাহিনী আপোষহীন। ইন্দো মার্কিন সমঝোতায় সাজানো নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় পিলখানায় জাতির শ্রেষ্ঠ সৈনিকদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ তার ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার ধ্বংসযাত্রার সূচনা করেছিল। এরপর দেশের তৌহিদি জনতার সম্ভাব্য প্রতিরোধ ভেঙে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরোরিজম প্রকল্পের ছত্রছায়ায় বাংলাদেশে জঙ্গি দমনের
অর্ক্রে স্টট ড্রামা শুরু হয়। শেখ মুজিবের ঘোষিত মীমাংসিত যুদ্ধাপরাধ ইস্যুকে সামনে এনে জামায়াত বিএনপি নেতাদের জুডিশিয়াল কিলিং এর সাথে জঙ্গি নাটক সাজিয়ে সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের যে কাউকে যখন তখন হত্যা করে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিক প্রতিরোধ থেকে নিবৃত্ত রাখাই ছিল মূল লক্ষ্য। ব্যাপক জনসমর্থন পুষ্ট বিএনপি জামায়াত নেতাকর্মীদের হত্যা করে রাজনৈতিক কার্যালয়ে তালা দিয়ে যে কাউকে গুম করে জেলে ভরে হুলিয়া দিয়ে বিপর্যস্ত করে তোলার পর তৌহিদি জনতার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সাংগঠনিক রাজনৈতিক তৎপরতাকে স্তব্ধ করে দিতে বাতি নিভিয়ে মধ্যরাতে শাপলা চত্বরের লাখ লাখ মানুষের সমাবেশে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করা হয়। রাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এলিট ফোর্স, র্যাবকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার নিষ্ঠুর মিশনে নামিয়ে দেয়ার এমন ধারাবাহিক তৎপরতা সাম্প্রতিক বিশ্বের ইতিহাসের নজিরবিহীন ঘটনা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমের সেনাপতি জুলিয়াস সিজার রিপাবলিকের ক্ষমতা দখল ও বিস্তার করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে রোমান জাতিকে বিভক্ত করে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেন। সিজার আত্মাইর ছুরিকাঘাতে নিহত হলে গৃহযুদ্ধ বন্ধ হয়। সিজারের উত্তরসূরিরা সিজারের পদাঙ্ক অনুসরণ করেই স্বৈরতান্ত্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ডিভাইড অ্যান্ড কনকোয়ার প্রবাদটির সৃষ্টি হয়েছিল জুলিয়াস সিজারের রাজনৈতিক কৌশল থেকে। আধুনিক ইউরোপীয় ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের মূল নীতি ছিল কোনো দেশ ও জাতিকে দখল ও নিয়ন্ত্রণ করতে হলে সে দেশের জনগোষ্ঠীকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিভক্ত করা। উপমহাদেশে ব্রিটিশদের উপনিবেশ স্থাপন এবং প্রায় 200 বছর ধরে শাসন করার প্রধান হাতিয়ার ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরস্পরের মধ্যে অবিশ্বাস, অনাস্থা ও হানাহানিতে লিপ্ত রেখে উভয় সম্প্রদায়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ব্রিটিশদের সেই বিভাজন বৈরিতার বিষ বৃক্ষের ফল এখনও ভারতীয় উপমহাদেশকে বহন করতে হচ্ছে। মুসলমান সুলতান ও মুঘলরা শত শত বছরে তিলে তিলে বিশাল মুঘল সাম্রাজ্য গড়ে তোলার সাথে সাথে একটি বৃহত্তর হিন্দুস্তানি জাতি গঠন করে শত শত বছর ধরে তার শাসন করতে সক্ষম হলেও ব্রিটিশরা ঐক্যের বদলে বিভাজন নীতিকেই বেছে নিয়েছিল। ইতিহাসের মিথ্যা বয়ান সৃষ্টি করে হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি, মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব ইত্যাদি ইস্যুগুলো ইংরেজদের সৃষ্টি। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের অস্তিত্বের কথা প্রচার শুরু করেছিল ইংরেজরা। অথচ 1528 সালে বাবরি মসজিদ প্রতিষ্ঠার 50 বছর পর তুলসীদাস রাম চরিত মানস উপাখ্যান লিখেছিলেন। এর মধ্য দিয়েই সাধারণ ভারতীয়রা হিন্দু অবতার রামের বিষয়ে প্রথম জানতে পারে। রাম মন্দির ভেঙে যদি বাবরি মসজিদ নির্মাণ করা হতো, তুলসীদাসের রামচরিত মানস গ্রন্থে নিশ্চিতভাবে তার উল্লেখ কিংবা ইঙ্গিত থাকত। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার 2 বছরের মাথায় 1949 সালে বাবরি মসজিদে রাম মন্দির বিতর্ক শুরু হয়, যা শেষ পর্যন্ত হিন্দুত্ববাদীরা 500 বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়। এখন ভারতের বিভিন্ন স্থানে পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ও মুসলমানদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে টার্গেট করে এসব মন্দিরের নিচে মন্দির থাকার গুজব রটিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের লেলিয়ে দেয়া হচ্ছে। এমনকি বাস্তব কোনো অজুহাত ছাড়াই শুধুমাত্র মুসলমান ঐতিহ্যের ধারক হওয়ায় বিশ্ব ঐতিহ্য তাজমহলকে পর্যন্ত ওরা গুড়িয়ে দিতে চায়। হিন্দুত্ববাদ মানে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের একচ্ছত্র সাংস্কৃতিক রাজনৈতিক আধিপত্য কায়েম করা। এ কারণেই হায়দ্রাবাদ বা কাশ্মীরের মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্যের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন তারা মেনে নিতে পারে না। একইভাবে ব্রিটিশদের মধ্যস্থতায় পাকিস্তানের স্বাধীনতা মেনে নেয়ার পরও আজাদ কাশ্মীর দখল সহ পাকিস্তান ভেঙে দিয়ে দখল করার নানা কূটকৌশলে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশের ওপর হিন্দুত্ববাদী রাজনৈতিক সাংস্কৃতিক সফট পাওয়ার এক্সপেরিমেন্ট এবং আগ্রাসনের চরম মাসুল গুনছে বাংলাদেশের 18 কোটি মানুষ। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অমানবিকতার গভীর ক্ষত দেখেছেন, নিজেও এর নির্মম শিকার হয়েছেন। ভারতে তিনি হিন্দুদেরকে অহিংসার বাণী শুনিয়ে হিন্দু মুসলমানের সহাবস্থানের প্রত্যাশিত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু হিন্দুত্ববাদীরা দাঙ্গার উন্মত্ততায় মেতে উঠেছিল। ফলে ভারত ভাগ অনিবার্য হয়ে উঠেছিল।
এই কারণে উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিনিধি নাথুরাম গডসে গান্ধীকে হত্যা করেছিল। গান্ধী হত্যার দায়ে হিন্দুর মহাসভার কর্মী নাথুরাম গডসে আর তার সহযোগী নারায়ণ আপ্তেকে 1949 সালের 15 নভেম্বর আদালত ফাঁসি দিয়েছিল। ফাঁসি কার্যকর হওয়ার আগে গডসে তার অন্তিম ইচ্ছায় নিজের দেহাবশেষের একটি অংশ রেখে দিতে বলেছিল। গডসের পরিবার ও ভক্তরা প্রতি বছর 15 নভেম্বর তার সেই অন্তিম ইচ্ছার বাক্যগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনায়। সেখানে লেখা আছে, শরীরের কিছুটা অংশ রেখে দিও, আর যখন সিন্ধু নদ আবারও স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হবে আর অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে, তখন আমাকে সিন্ধু নদে বিসর্জন দিও। এই কাজে 2 থেকে 4 প্রজন্ম লাগলেও সমস্যা নেই। নাথুরাম গডসের অন্তিম ইচ্ছা হিন্দুত্ববাদীদের রাজনৈতিক এজেন্ডারই অংশ। তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে প্রতিবেশীদের উপর আগ্রাসী আধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে। তাদের কারণে উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভব হচ্ছে না। বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর অখণ্ড ভারত প্রতিষ্ঠার আয়োজন ও পরিকল্পনা আরও প্রকট আকারে দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।